আসসালামু আলাইকুম ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মুভি হান্টারে। আপনি যদি একজন হরর প্রেমী হয়ে থাকেন তাহলে এটি হতে চলেছে আপনার জন্য ওয়ান অফ দ্য বেস্ট মুভি। মুভির IMDb রেটিং 6.3 আউট অফ 10। রোটেন টমেটোজে 70% ফ্রেশ রয়েছে মুভিটি। মুভি ডিরেক্ট করেছে মাইকেল মোহন। মূলত ঘটনাটি ইতালির একটি কনভেন্টকে ঘিরে, যেখানে একটি মেয়ে সিস্টার হয়ে আসে আর তার সঙ্গে ঘটতে থাকে বিভিন্ন রহস্যজনক ঘটনা। তো আর স্পয়লার না দিয়ে শুরু করতে যাচ্ছি আজকের এক্সপ্লেনেশন। গা শিউরে ওঠার মতো মুভি, যার নাম ইমাকুলেট। ইমাকুলেট, যার অর্থ নিষ্পাপ। মুভি শুরু হয় ইটালির এক কনভেন্টকে দেখিয়ে, যেখানে আমরা দেখতে পাই একজন সিস্টারকে, যার নাম মেরি। তিনি মাদার মেরির ছবির সামনে দাঁড়িয়ে প্রেয়ার করছিলেন। এরপর দেখা যায় সিস্টার মেরি ছবিটির পিছনে কিছু লিখে ছবিটি দিয়ে তা আড়াল করে রাখে। তারপর তার ব্যাগ গুছিয়ে সোজা চলে যায় কনভেন্টের হেড মাদার সুপিরিয়রের রুমে, যেখানে মাদার সুপিরিয়র ঘুমিয়েছিলেন। ড্রয়ারের কাছে গিয়ে চুপচাপ চাবির গোছা নিয়ে দৌড়ে পালায় গেটের দিকে। তার উদ্দেশ্য ছিল যেভাবেই হোক গেটের দরজা খুলে সেখান থেকে পালিয়ে বাঁচা। সে গেট খোলার চেষ্টাই করছিল, এমন সময় তার পেছনে দেখতে পায় 4 জন রেড মাস্ক পরা নানের পোশাকধারী মহিলা, যারা ভয়ানক দৃষ্টিতে তার দিকেই এগিয়ে আসছে। গেট খুলে বের হতেই যাবে, এমন সময় সেই 4 জনের মধ্যে একজন তার পা চেপে ধরে এবং তার পা ভেঙে ফেলে। পরে যখন তার জ্ঞান ফিরে, তখন সে নিজেকে একটি বন্ধ কফিনের মধ্যে আবিষ্কার করে। তারা তাকে জীবন্তই একটি কফিনের মধ্যে আটকে দেয়। সে সেখান থেকে বের হওয়ার জন্য অনেক চেষ্টা করে এবং চিৎকার করে, কিন্তু তাতে কোনোই লাভ হয় না, আর সিন এখানেই কাট হয়ে যায়। পরের সিনে আমরা একজন সিস্টারকে দেখতে পাই, যার নাম সিসিলিয়া। তিনি স্পেশালি USA থেকে ইতালি এসেছে কনভেন্টে যোগদান করার জন্য। তাকে দেখা যায় তিনি স্টেশনে কারোর জন্য অপেক্ষা করছে। এর মধ্যেই এনজো নামক এক ব্যক্তি আসলে সে সিসিলিয়াকে সাথে নিয়ে কনভেন্টের উদ্দেশ্যে রওনা দেয়। ভেতরে প্রবেশ করতেই তার দেখা হয়ে যায় মাদার সুপিরিয়রের সাথে। মাদার সুপিরিয়রকে অনেক খুশি দেখাচ্ছিল। তিনি সিসিলিয়ার প্রশংসা করে কিছু বলেন, কিন্তু সিসিলিয়া তা বুঝতে পারে না। সিস্টার ইজাবেল তাকে ইংলিশে তা বুঝিয়ে দেয়। মাদার সুপিরিয়র খুশি হলেও ইজাবেলকে কিন্তু গম্ভীর মুখেই দেখা যায় সেখানে। এরপর ইজাবেল সিস্টার সিসিলিয়াকে তার রুম দেখাতে নিয়ে যায়। যেতে যেতে সিসিলিয়াকে কনভেন্টের ইতিহাস সম্পর্কে বলতে শুরু করে। মূলত এই কনভেন্টে রিটায়ার নানেরা থাকে, যারা চার্চে সেবা করতে করতে বৃদ্ধ হয়ে গিয়েছে বা অক্ষম হয়ে গিয়েছে, আর তাদের সেবা করার উদ্দেশ্যেই ইয়ং সিস্টারদের আনা হয়। যেহেতু তাকে সিস্টার মেরির পরিবর্তে আনা হয়েছে, তাই তাকে মেরির রুমেই থাকতে দেওয়া হয়। হঠাৎ করে ইজাবেল তাকে একটি আজব কথা বলে। সে তাকে বলে, আজকে তোমার শপথ নেওয়ার দরকার নেই, এখনই তুমি ফিরে যেতে পারো, প্রভু তোমাকে ক্ষমা করে দেবেন। কিন্তু সিসিলিয়া জানায়, আমি প্রস্তুত হয়েই এসেছি। যা শুনে ইজাবেল রাগ করে রুম থেকে চলে যায়। যখন সিসিলিয়া ওয়াশরুমে ফ্রেশ হচ্ছিল, তখন তার পরিচয় হয় সিস্টার গোয়েরের সাথে। সে সেখানে স্মোক করার উদ্দেশ্যে এসেছিল। প্রভুর প্রতি তার তেমন কোনো আগ্রহ নেই, কিন্তু একজনের কাছে ধোঁকা খেয়ে সে এখানে এসেছে, যাতে পরবর্তী জীবনে সে অন্য কারোর সাথে জড়িয়ে না পড়ে, এবং এখানে থাকা খাওয়ার সুব্যবস্থাও রয়েছে। তার জন্য এটিই যথেষ্ট। তারপর সিসিলিয়া নানের পোশাক পরে রেডি হয় এবং নিজেকে আয়নায় দেখতে থাকে। শপথ নেওয়ার সেমিনারের উদ্দেশ্যে চার্চের ভেতরে আগাতে থাকে সিসিলিয়া, এবং সেখানে তার সাথে দেখা হয় ফাদার সেলের, যে তাকে এই কনভেন্টে জয়েন করার জন্য ইনভিটেশন পাঠিয়েছিল। সেখানে কার্ডিনাল ফ্র্যাঙ্কো তাকে প্রভুর নামে শপথ করায়। এখন সে চাইলেও এই কনভেন্ট থেকে বের হতে পারবে না, বাহিরের কোনো মানুষের সাথে কোনো সম্পর্ক রাখতে পারবে না। সেরেমনি শেষ হবার পরে সবাই খাওয়া দাওয়া করতে থাকে, যেখানে সিসিলিয়া এবং ফাদার সেলকে তাদের পূর্বজীবন নিয়ে আলোচনা করতে দেখা যায়। সেল জানায় তিনি ফাদার হওয়ার আগে একজন বায়োলজিস্ট ছিলেন এবং তারপর থেকেই তিনি এখানে। সিসিলিয়াও তার পূর্বজীবনের কাহিনী বলতে থাকে। সে খুব ছোটবেলায় বরফে খেলতে গিয়ে বরফের পানির মধ্যে আটকে যায় এবং ডাক্তারও তাকে মৃত ঘোষণা করে দেয়। তখন থেকেই সে মনে করে অবশ্যই প্রভু কোনো উদ্দেশ্যে তাকে বাঁচিয়ে রেখেছে, তাই তিনি তার বাকি জীবনটি প্রভুর জন্যই উৎসর্গ করতে চায়। পরে তিনি ফ্রেশ হতে গিয়ে কারো কান্নার শব্দ শুনতে পায়। শব্দ অনুসরণ করে যেতে যেতে সে দরজা খুলে চার্চে প্রবেশ করে এবং একজনকে উপর হয়ে কাঁদতে দেখে। তার কাঁধে হাত রাখতেই
সে নান তার দিকে মুখ ঘুরিয়ে তাকায় এবং সিসিলিয়া তার ভয়াবহ মুখ দেখে ভয় পেয়ে যায়। পেছনে ঘুরতেই মাদার সুপিরিয়রকে দেখে সে আরও ঘাবড়ে যায়। মাদার সুপিরিয়র তাকে একটি পেরেক দেখায় যার মাধ্যমে জিজাসকে ক্রুসিফাই করা হয়েছিল। মাদার সুপিরিয়র সেটাকে সিসিলিয়ার হাতে দিয়ে ইশারার মাধ্যমে তার হাতেও জিজাসের মতো চিহ্ন করতে বলে। হঠাৎ করে সিসিলিয়া সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। পরের মুহূর্তে সে একটি কনফেশন রুমে থাকে এবং ফ্র্যাঙ্কোয়ের সামনে কনফেস করে আগের রাতে অতিমাত্রায় ড্রিঙ্কস করায় মাদার সুপিরিয়রের সামনে তার এই অবস্থা হয়েছে। পরবর্তী সময়ে এমন কাজ থেকে সে নিজেকে বিরত রাখবে, কিন্তু ফ্র্যাঙ্কো কোনো জবাব দেয় না। হঠাৎ অন্ধকারের মধ্যে গায়েব হয়ে যায়। সিসিলিয়া সেদিকেই তাকিয়ে থাকে। হঠাৎ দুটি হাত দেয়াল থেকে বেরিয়ে এসে তাকে দেয়ালের মধ্যে নিয়ে যায়। কতগুলো হাত তাকে ঘিরে ধরে এবং সে তার পায়ের পাশে মুভি শুরুতে দেখা রেড মাস্ক পরা 4 জন নানকে দেখতে পায়। পরের মুহূর্তে সে তাকে বিছানায় আবিষ্কার করে। তার মানে এটি তার একটি দুঃস্বপ্ন ছিল। রুমের মধ্যে সে কারো ছায়ামূর্তি দেখতে পায়, কিন্তু লাইট জ্বালানোর সাথে সাথেই সেখানে আর কিছু দেখতে পায় না। তাই সে আবার লাইট অফ করে দেয়। পরদিন সকালে মাদার সুপিরিয়র সবার উদ্দেশ্যে কিছু বলছিলেন। সেটি শুনে গোয়েন ও সিসিলিয়া হাসতে থাকে, যা দেখে মাদার সুপিরিয়রের মোটেও ভালো লাগে না, কিন্তু সে সিসিলিয়াকে কিছুই বলে না। এরপর থেকে তাকে শেখানো হয় কিভাবে বৃদ্ধা নানদের সেবা করতে হয়, কিভাবে কাপড় ধুয়ে শুকাতে হয়, কিভাবে মুরগি কাটতে হয়। সব কাজ তো সে আনন্দের সাথেই শিখে নেয়, কিন্তু মুরগি কাটা তার পক্ষে সম্ভব হয় না। এর মধ্যে একজন বৃদ্ধা নান মারা গেলে সিসিলিয়া অনেক কষ্ট পায়। একদিন যখন সে কাপড় শুকাতে যায়, তখন ইজাবেল এক দৃষ্টিতে তার দিকে তাকিয়েছিল, কিন্তু পরবর্তী মুহূর্তেই সে সেখান থেকে গায়েব হয়ে যায়। রাতে যখন সিসিলিয়া ঘুমাতে যায়, এক বৃদ্ধা ভয়ানকভাবে তার চুল কেটে নেয়। সেই মনে করে বৃদ্ধার মানসিক অবস্থা ঠিক নেই, তাই সে তাকে তার বেডে শুইয়ে দেয় এবং শরীরে চাদর জড়িয়ে দেয়। তার পায়ের দিকে চোখ পড়তেই সিসিলিয়া দেখতে পায় তার পায়ে জ্বলন্ত ক্রসের চিহ্ন। সে বুঝতে পারে না পায়ের মধ্যে ক্রসের চিহ্ন কিভাবে হলো। পরদিন যখন সে গোসল করছিল, তখন হঠাৎ তার ভমিটিং শুরু হয়। ডক্টর তার ইউরিন টেস্ট করায়। যখন সে জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখছিল, সেখানে চাদরের আড়ালে সেই নানদের মধ্যে একজনকে দেখতে পায়। সিসিলিয়া তাকেই দেখছিল। হঠাৎ একটি কাক এসে তার জানালায় আছড়ে পড়ে, যা দেখে সে ঘাবড়ে যায়। সে দেখতে পায় কাকটি সেখানে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে। এর মধ্য দিয়ে তার সাথে ঘটতে থাকে আজব সব ঘটনা। অন্যদিকে তাকে একটি মিটিংয়ের জন্য ডাকা হয়। সেখানে তাকে জবাবদিহি করা হয়। সে যে শপথ নিয়েছিল সেটা কি তার মনে আছে? সিসিলিয়া জবাব দেয়, জি মনে আছে। ফাদার বলেন, যদি মনেই থেকে থাকে তাহলে সে কেন কোনো পুরুষের সাথে সম্পর্ক স্থাপন করেছে। কিন্তু সিসিলিয়া জানায় সে এমনটি করেনি। তাহলে কি এখানে আসার আগে এমন কিছু হয়েছে তার সাথে? সে জানায় না, কখনোই তার সাথে এমন কিছু ঘটেনি, যার প্রমাণ দেয় ডক্টর। কারণ তাকে যখন এখানে আনা হয়েছিল, তার সব ধরনের চেক আপ করেছিল ডক্টর। তখন এমন কিছু ধরা পড়েনি। এরপর তাকে পরীক্ষা করার জন্য একটি আল্ট্রাসাউন্ড মেশিন আনা হয়। তার মাধ্যমে জানা যায় সে প্রেগন্যান্ট। যদি সে কারোর সাথে কোনো রকমের সম্পর্ক স্থাপন নাই বা করে থাকে, তাহলে সে কিভাবে প্রেগন্যান্ট হলো? সবাই অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। ফাদার বলে, যেহেতু তুমি কোনো শারীরিক সম্পর্ক ছাড়াই প্রেগন্যান্ট হয়েছ, অর্থাৎ এটি একটি পবিত্র সন্তান, আর তুমি ভার্জিন মাদার। কিন্তু সিসিলিয়ার মনে প্রশ্ন থেকে যায়, কেনই বা সে? তখন ফাদার সেল তাকে বলে, তুমি তো বলেছিলে যে প্রভু তোমাকে নতুন জীবন দান করেছে, নিশ্চয়ই এর মধ্যে কোনো উদ্দেশ্য লুকিয়ে আছে, হয়তো এটাই তার উদ্দেশ্য। এরপর তাকে প্রিন্সেসের মতো ট্রিটমেন্ট দেওয়া শুরু হয়। তার কোনো কাজ নেই, সবাই তার সেবা যত্ন করবে, কারণ সে স্পেশাল। সবাই তার জন্য প্রেয়ার করতে থাকে, ইজাবেল ও গয়েন বাদে। কিন্তু এখানে ইজাবেল হিংসায় এবং গয়েন সিসিলিয়ার চিন্তায়। এরপরে এভাবেই 6 মাস কেটে যায়। হঠাৎ আবারও সিসিলিয়ার ভমিটিং শুরু হলে ভমিটিংয়ের সাথে তার একটি দাঁতও পড়ে যায়, যা কোনো নর্মাল বিষয় নয়। যখন সে খাবার খেতে যায়, সবাই দাঁড়িয়ে তাকে সম্মান প্রদর্শন করে, ইজাবেল বাদে। মাদার সুপিরিয়র বলে, এখন থেকে তুমি কোনো কাজ করবে না, তোমার কাজ খাওয়া দাওয়া ও বিশ্রাম করা। যখন সে বাথটাবে গোসল করছিল, তাকে কেউ পানিতে ডুবিয়ে মারার চেষ্টা করে। সে আর কেউ না,
ইজাবেল। সিসিলিয়া তার হাতে কামড় দিয়ে কোনো মতে নিজেকে ছাড়িয়ে নেয়। সবাই এসে পড়ায় ইজাবেলকে সরিয়ে নেওয়া হয়। যেতে যেতে সে বলে, তোমার জায়গায় আমার হওয়ার কথা ছিল, ওনাদের উচিত ছিল আমার সাথে আবার চেষ্টা করা। ডক্টর সিসিলিয়াকে চেক আপ করে জানায় সবকিছু স্বাভাবিক আছে, কিন্তু সিসিলিয়া বলে আমি ঠিক নেই। আজকে ভমিটিং এর সাথে আমার দাঁতও উঠে এসেছে। এটা কি স্বাভাবিক কোনো বিষয়? আমি বাহিরে যেতে চাই, ভালো ডক্টরের কাছে চেক আপ করাতে চাই। কিন্তু ফাদার তাকে মুখের উপরে সরাসরি মানা করে দেয় এবং বলে ডাক্তারের কাছে গেলে এ বিষয়ে জানাজানি হয়ে যাবে এবং ডক্টরও এই চমৎকার বুঝতে পারবে না। এসব বুঝিয়ে তখনকার মতো সিসিলিয়াকে শান্ত করা হয়। অন্যদিকে এখানকার শাস্তি সম্পর্কে আমরা আগেই জেনেছি, আর এবার তো চমৎকারী বাচ্চাকে মেরে ফেলতে চেষ্টা করেছে ইজাবেল। এর পরিণাম অনেক ভয়াবহ হতে চলেছে। কনভেন্টের মধ্যে হাঁটার সময় সিসিলিয়া আবারও সেই নানদেরকে দেখতে পায়, যারা ইজাবেলকে ছাদ থেকে ফেলে দেয়। সবাই সেখানে দৌড়ে আসে এবং দেখতে পায় ইজাবেল মারা গেছে, কিন্তু তার পা আর মুখের অবস্থা দেখেই বোঝা যায় তাকে আগে থেকেই অনেক অত্যাচার করা হয়েছে। ইজাবেলের ফিউনারালে গয়েন সিসিলিয়াকে সাবধান করে এখানকার কিছুই স্বাভাবিক নয়, যা ফাদার সেল সরে ফেলে। গয়েনও সেখানে হাইপার হয়ে যায় এবং সবার উদ্দেশ্যে চার্চের অস্বাভাবিক ঘটনা সম্পর্কে সবাইকে বলতে থাকে। ততক্ষণে সেল ও তার সহকারী তাকে জবরদস্তি সেখান থেকে নিয়ে যায়। এখন তারও অবস্থা সিস্টার মেরি ও সিস্টার ইজাবেলের মতো হতে চলেছে। রাতে যখন সিসিলিয়া তার রুমে ছিল, হঠাৎ করেই মাদার মেরির ছবিটির একটি চেইন ছিঁড়ে যায়। সিসিলিয়া ছবিটির পিছনে কিছু লেখা দেখতে পায়, যা লিখেছিল সিস্টার মেরি, কিন্তু ক্যাথলিক ভাষায় হওয়ায় সে বুঝতে পারে না সেখানে কি লেখা ছিল। তাই সে ডিকশনারি খুঁজে দেখতে থাকে। সেখান থেকে সে জানতে পারে তার পেটে পালিত বাচ্চাটি একটি অভিশপ্ত বাচ্চা। এখান থেকে তার মনে নানান প্রশ্ন বাসা বাঁধতে শুরু করে, যার উত্তর তাকেই খুঁজে বের করতে হবে। এবং এই সাথে এটাও বুঝতে পারে কনভেন্টের মধ্যে অবশ্যই কিছু রহস্য লুকিয়ে আছে। সে চলে যায় গয়েনের রুমে, কিন্তু সেখানে গয়েনকে না পেয়ে সে একাই মিটিং রুমে চলে যায়। সেখান থেকে সে তার ফাইলটি পড়ে জানতে পারে এখানে তার বিষয়ে এমন সকল তথ্য ছিল যা এখানের কারোরই জানার কথা নয়, কারণ সে এসব ঘটনা কাউকেই বলেনি। তার মানে বোঝা যায় অনেক আগে থেকেই তার উপর নজর রাখা হচ্ছিল এবং প্ল্যানিং করে তাকে এখানে আনা হয়েছে। পাশের রুমে কান্নার আওয়াজ শুনতে পেয়ে সে সেখানে গিয়ে যা দেখে তা দেখে সে নিজেকে ঠিক রাখতে পারে না। সে দেখতে পায় গয়েনকে একটি চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছে এবং তার জিভ কেটে নেওয়া হয়, যা দেখে সিসিলিয়া চিৎকার করতেই যাবে, পেছন থেকে সেই বৃদ্ধা তার মুখ চেপে ধরে এবং ইশারায় তাকে চুপ করতে বলে। এরপর তার হাতে সেই চুলের গোছাটি দিয়ে একটি পুতুল বানিয়ে সিসিলিয়ার হাতে দেয়। সকালে সবার ঘুম ভাঙে সিসিলিয়ার চিৎকার শুনে। সেখানে গিয়ে দেখা যায় তার মিসক্যারেজ হয়েছে। আজ শনিবার হওয়ায় ডক্টর গ্যালিও সেখানে ছিল না। কোনো উপায় না পেয়ে ফাদার তাকে হাসপাতালে নেওয়ার উদ্দেশ্যে গাড়িতে তোলে। অন্যদিকে মাদার সুপিরিয়র সেই রক্তমাখা কাপড়টিতে চুমু খেতে থাকে। হঠাৎ তার নজর যায় বেডের নিচে। সে দেখতে পায় একটি রক্তমাখা ব্যাগ তার বেডের নিচে পড়ে আছে, যার ভেতরে একটি কাটা মুরগি। তার আর বুঝতে বাকি থাকে না যে সিসিলিয়া এই রক্ত দিয়ে তার মিসক্যারেজের নাটকটি করেছে। সিসিলিয়াকে দেখা যায় সে সুযোগের অপেক্ষায় আছে, কখন গাড়ি থামবে এবং সে পালাবে। কিন্তু মাদার সুপিরিয়র ফোন দিয়ে ফাদার সেলকে সব জানিয়ে দিলে তার প্ল্যান নষ্ট হয়ে যায়। উপায়ন্তর না দেখে সে চলন্ত গাড়ি থেকে লাফিয়ে দৌড়ে পালায়। প্রাণপণে দৌড়েও সে শেষ রক্ষা পায় না। ফাদার এবং এনজোর তাকে ধরে ফেলে। তাকে কনভেন্টে নিয়ে আসা হয়। প্রথমে তাকে পরিষ্কার করা হয়, এরপর তাকে একটি চেয়ারের সাথে বেঁধে রাখে। আর এখানেই রিভিল হয় মুভির আসল ঘটনা। যে হোলি নেইলটি ছিল যা দিয়ে জিজাসকে ক্রুসিফাই করা হয়েছিল, তার মধ্যে জিজাসের ডিএনএ ছিল। আর আমরা আগে থেকেই জানি ফাদার সেল একজন বায়োলজিস্ট ছিলেন। সেই ডিএনএর ব্যবহার করে তাদের রক্ষাকর্তাকে পুনর্জীবিত করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এরপরে সিসিলিয়াকে ল্যাবে নিয়ে আসা হয়, যেখানে অনেক বাচ্চাদের ভ্রূণকে বোতলজাত করে রাখা হয়েছে। গত 20 বছর ধরে এই প্রচেষ্টা চলছিল। এখন পর্যন্ত সবারই মিসক্যারেজ হয়েছে। এই প্রথম তারা সফল হতে চলেছে। এখান থেকে আমরা বুঝতে পারি ইজাবেল সেদিন কেন বলেছিল তাদের উচিত ছিল আমার সাথে আবার চেষ্টা করা, কারণ এটি কোনো মিরাকেল নয়, বরং একটি ভয়ঙ্কর বৈজ্ঞানিক এক্সপেরিমেন্ট, যার মাধ্যমে তারা তাদের রক্ষাকর্তাকে এই পৃথিবীতে ফিরিয়ে আনতে চায়। সেরিমনির দিন সিসিলিয়ার ড্রিঙ্কে কিছু মিশিয়ে দিয়েছিল যাতে সে অজ্ঞান হয়ে যায়, আর তারা তাকে অজ্ঞানরত অবস্থায় তার সাথে সেই এক্সপেরিমেন্টটি করে, যার কিছুই সে জানতো না। যেহেতু এখানে সবার ভুলের সাজা ভোগ করতে হয়, সিসিলিয়াও তো পালিয়ে ভুল করেছে, তাকেও শাস্তি পেতে হবে।
কিন্তু সে প্রেগনেন্ট থাকায় তাকে অন্যদের মতো মৃত্যুর সাজা দেওয়া যাবে না, তাই তাকে অন্য ধরনের একটি সাজা দেওয়া হয়। তার পায়ে ক্রসকে পুড়িয়ে লাল করে চেপে ধরে শাস্তি দেওয়া হয়। এতে করে সিসিলিয়া অনেক চিৎকার করতে থাকে এবং সেখানে আরেকটি রহস্য রিভিল হয় যে এখানে রিটায়ার নানেরা নয়, বরং ইয়ং সিস্টারদের আনা হয়। যারা এক্সপেরিমেন্টে ব্যর্থ হয় তাদেরকে বের হতে দেওয়া হয় না, যাতে এই খবর বাহিরে ফাঁস না হয়। এটা কোনো চার্জ নয়, বরং এক কথায় একটি জেল, যেখানকার অত্যাচার সহ্য করতে না পেরে অনেকেই মানসিক ভারসাম্য হারায়, আবার অনেকেই পালাতে গিয়ে জীবন হারায়, আর বাকিরা ভাগ্যের পরিহাস ভেবে মেনে নেয়। এভাবেই 9 মাস কেটে যায়। এখন সিসিলিয়ার শরীরও তার সঙ্গ ছেড়ে দিয়েছে। দাঁতের সাথে সাথে এখন তার নখও উপড়ে আসছে। তার মনে হয় তার শরীর ভেতর থেকে পচে গেছে এবং সে বুঝতে পারে তার ভেতরে অ্যাবনর্মাল কিছু বেড়ে উঠছে। সিসিলিয়া ফ্র্যাঙ্কোকে বলে, এটা প্রভুর কাজ হতেই পারে না। ফ্র্যাঙ্কোও বলে, তাহলে প্রভু আমাদেরকে থামালো না কেন? সিসিলিয়া এবার বুঝে যায় তার কি করতে হবে। যখন মাদার সুপিরিয়র তার পাশে বসেছিল, সুযোগ বুঝে সিসিলিয়া মাদার সুপিরিয়রের উপর বড় একটি ক্রস দিয়ে অ্যাটাক করে এবং সেখানেই তাকে নৃশংসভাবে মেরে ফেলে। এর মধ্যে তার ওয়াটার ব্রেক হয়ে যায়, কিন্তু প্রভুর কাজ তো তাকে আজ সম্পন্ন করতেই হবে। এরপর সে তার গলার মালা দিয়ে ফ্র্যাঙ্কোকে মেরে ফেলে। নাও, প্রভু এবার তোমাদের থামিয়ে দিল। কিন্তু ডক্টর সেখানে চলে আসে এবং সব দেখে দৌড়ে পালায়, নয়তো আজ সেও মারা পড়ত। সিসিলিয়া গিয়ে হোলি নেইলটি ওঠায় এবং ল্যাবের ভেতরে পৌঁছায়, যেখানে চারদিকে কেমিক্যাল ছড়িয়ে আগুন ধরাতেই যাবে। এমন সময় ফাদার সেল চলে আসে সেখানে। সে সিসিলিয়াকে থামাতে চায়, কিন্তু সিসিলিয়া তার মাথায় মেরে বাইরে চলে আসে এবং বাহির থেকে দরজা লক করে দেয়। তারপরেও ফাদার তাকে আটকে ফেলে। তার সর্বশক্তি ব্যবহার করে তার হাত থেকে সে নিজেকে ছাড়িয়ে নেয় আর ল্যাবের দিকে লাইটার ছুঁড়ে মারে। ল্যাব সহ ফাদার সেল আগুনে পড়ে যায়। সিসিলিয়া ভাবে তার কাজ এবার শেষ। তখনই ফাদার সেল দরজা ভেঙে বাহিরে চলে আসে। সিসিলিয়া সেখান থেকে কোনোভাবে পালিয়ে নিচে চলে আসে আর কনভেন্ট থেকে বাইরে বের হওয়ার রাস্তা খুঁজতে থাকে। সেখান থেকে গয়নের মৃত লাশ দেখে ভয়ে ঘাবড়ে ওঠে, আবার হাঁটতে থাকে এবং ফাইনালি সে বাইরে যাওয়ার রাস্তা খুঁজে পায়। সে উপরে উঠতেই যাচ্ছিল, হঠাৎ ফাদার সেল তার পা টেনে ধরে এবং তাকে নিচে ফেলে দেয়। তার পেট কেটে বাচ্চাটিকে এখনই বের করতে চায়। তখন সিসিলিয়া সেই হোলি নেইলটি ফাদারের গলায় ঢুকিয়ে দেয় এবং ফাদার সেখানেই মারা যায়। এরপর সে সেই কনভেন্ট থেকে বের হয়ে আসে, কিন্তু এখনও তার আসল কাজ বাকি। গর্ভের অভিশপ্ত বাচ্চাটি এখনও রয়েছে। সে তার সব জোর লাগায় এবং সেখানেই বাচ্চাটির ডেলিভারি হয়। বাচ্চাটি দেখতেও কোনো স্বাভাবিক বাচ্চা ছিল না। সিসিলিয়া বুঝতে পারে সে অ্যান্টিক্রাইস্ট, অর্থাৎ অভিশপ্ত বাচ্চা যাকে সে জন্ম দিয়েছে। সে একটি বড় পাথর তার হাতে তুলে নেয় এবং সেটিকে মেরে ফেলে। বাচ্চার সাথে সাথে মুভি এখানেই শেষ হয়ে যায়। অনেক সময় কিছু কাল্টের মানুষ বা বিজ্ঞানীরা মিলিত হয়ে প্রকৃতির এবং বিধাতার বিপরীতে গিয়ে এমন সব এক্সপেরিমেন্ট করে যা কিনা ভয়াবহ হয়ে দাঁড়ায় তাদের জন্যই। এসব এক্সপেরিমেন্টের ফলাফল কখনোই ভালো কিছু হয় না। তো আজকের মুভি এক্সপ্লেনেশন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নিউ আপডেটসের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকবেন। ধন্যবাদ।